দেশ এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান প্রবাসীদের কাছে প্রিয় টেলিভিশন অনুষ্ঠান প্রবাসী মুখের ৬৯৭তম পর্বে। সাথে আছি মিরাজ হোসেন গাজী। প্রবাসীদের সুখ দুঃখ সফলতা সম্ভাবনা নানা খবর নানা গল্প নিয়ে প্রতি সপ্তাহে বাংলা ভিশনের পর্দায় এই প্রবাসী মুখ অনুষ্ঠানের মাধ্যমে আমরা হাজির হই আপনাদের সাথে। আর আমাদের প্রতি পর্বেই অতিথি হিসেবে যুক্ত থাকেন প্রবাসী বাংলাদেশি অথবা এই খাতের সাথে যুক্ত বিশেষজ্ঞ বিশ্লেষক। আমাদের আজকে দুজন অতিথি যুক্ত আছেন ভার্চুয়ালি, দুজনেই সংযুক্ত আরব আমিরাত থেকে। আমাদের সাথে যুক্ত আছেন আজমেরি বেগম, আবুধাবি প্রবাসী। আজমেরি বেগম, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। একই সাথে আমাদের সাথে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। একই সাথে আমাদের দর্শকরা যারা আমাদের এই পর্ব দেখছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি এবং আমাদের দুজন অতিথি আপনাদেরকেও আগাম ঈদ মোবারক জানিয়ে রাখতেছি। দর্শক, যেমনটি বলছিলাম যে প্রবাসী মুখের এই পর্বটি যেহেতু একেবারে ঈদ সামনে রেখে, সেই ক্ষেত্রে আমাদের দুজন অতিথি যেহেতু সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত হয়েছেন এবং আমরা আজকে একটু সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের ঈদ প্রস্তুতি কেমন, একই সাথে প্রবাসীরা সেখানে বাংলাদেশিরা কেমন আছেন, একই সাথে বাংলাদেশি শ্রমবাজার, বাংলাদেশি কর্মীদের নানা বিষয় নিয়ে আমরা জানতে চাই। প্রথমে একটু আজমেরি বেগম, আপনার কাছে একটু আসতে চাচ্ছি। আবুধাবি প্রবাসী আজমেরি বেগম, আপনি যদি একটু বলতেন যে ঈদ তো একেবারে সামনে, দুয়ারে করোনা আসছে, আর প্রবাসীদের মাঝে ঈদের আনন্দ আমরা সবসময় দেখি যে অন্ততপক্ষে ঈদের দিনটা বা ঈদের আগে বা রোজা উপলক্ষে বাড়তি কিছু আয়োজন থাকে। রোজার যে পবিত্রতা সেটিও আমরা দেখি যে প্রবাসীরা খুব একেবারে আন্তরিকতার সাথে সেটি পালন করেন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে। একটু যদি বলতেন যে একেবারে ঈদের কাছাকাছি সময়ে রোজা মাসটা আপনাদের কেমন যাচ্ছে? আসসালামু আলাইকুম, শুরুতে জানাচ্ছি আর পাকিস্তানকে প্রবাসী মুখকেও জানাচ্ছি এবং আবুধাবি থেকে আমাদের আবুধাবিতে অনেক মধ্যে অনেক অনেক আনন্দ হয় এবং আমাদের গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট অনেক মানে অনেক ছাড় দেন, মানে ঈদের সময় শপিং মলের আমাদের যে কেনাকাটার আয়োজন রিজনেবল হয় এবং সবাই আমরা সুন্দরভাবে করতে পারি। এবং আবুধাবি সবগুলো মলই প্রচন্ড ভিড় থাকে, অনেক অনেক ভিড় থাকে, অনেক ভালো থাকে, সবাই খুব মজা করে কেনাকাটা করতে এবং এটাই। জি, আমরা একটু প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে প্রবাসীদের ঈদের প্রস্তুতি এবং এই যে রমজান মাসে, রমজানের শেষ দিকে আপনাদের আসলে কেমন কাটছে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে বাংলা ভিশনের সকল দর্শকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, রমজানের মোবারকবাদ জানাচ্ছি এবং আগত ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রবাসীরা এখানে আপনারা জানেন আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কমিউনিটি বাংলাদেশি এই সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছি। আমরা আসলে ঈদ নিয়ে আমাদের অনেক আকর্ষণ থাকে, কিন্তু সত্যিকার অর্থে বলবো কি ভাই, আমরা প্রবাসী যারা আছি তারা আসলে সত্যিকার অর্থে আমাদের ঈদের আনন্দ বলেন, সকল ভালোবাসা বলেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন বলেন, সবগুলোই কৃত্রিমতার মধ্য দিয়ে আমরা পালন করি। বাংলাদেশে থাকা অবস্থায় আত্মীয় স্বজন নিয়ে বা সবাইকে নিয়ে যেভাবে ঈদের আনন্দ উপভোগ করা বা বিভিন্ন অনুষ্ঠানগুলোকে উপভোগ করা যায়, সেটা থেকে কিন্তু আমরা সবাই বঞ্চিত। তবে এইটুকু বলতে পারি যে আমরা সংযুক্ত আরব আমিরাতে যারা বসবাস করি, তারা বিশেষ করে পরিবার পরিজন নিয়ে যারা আমরা আছি, তারা তো একটা পারিবারিক বিভিন্ন সার্কেল বা বিভিন্ন ইয়েতে অনেকটা আমরা আত্মীয়ের মতোই একেবারে। আর আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে যেহেতু সামাজিক কাজকর্ম করি এবং আমাদের দলীয় নেতা কর্মীরা আছেন, সকাল থেকেই দিন অবধি সবাই আসা যাওয়া করে এবং ঈদের যে শুভেচ্ছা বিনিময় হয়, আমরা এখানেও বাংলাদেশের মতো সেমাই বা আরো যে খাদ্য খাবার সেগুলো আমরা এখানে তৈরি করি এবং তার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে একটা বাংলাদেশের যে আনন্দ সেটা নিজেদের মাঝে ফিরে পেতে চাই, যদিও বাংলাদেশের সেই স্বাদটা আমরা এখানে পাই না।
আর এখন তো এই অবস্থায় আমরা যখন আগে সেটা অত রেগুলার ছিল না, যে বাংলাদেশের পাঞ্জাবি থেকে আরম্ভ করে সবকিছু এখানে দুবাইতে পাওয়া যায়। তো সেজন্য আমরা ঈদের পূর্ব মুহূর্তে বিশেষ করে আমরা যারা ছেলেরা আছি তারা বাংলাদেশের যে পণ্য আছে, যেগুলো পাঞ্জাবি বা বিভিন্ন রকম যেগুলা আছে, সেগুলো আমরা সবাই কিন্তু আমরা কিনি আর কি সাধারণত। যদিও অনেক সময় মহিলারা হয়তো আমাদের দেশের জিনিসপত্র খুব একটা এখানে সেই রকম আসে না, মহিলাদের কাপড় বা গার্মেন্টস এর আইটেম যেগুলো কেনার মতো। পুরুষরা কিন্তু আমরা বাংলাদেশের আইটেমটাই বেশি আমরা কিনে থাকি সাধারণত ঈদে। তো সেই অর্থে ঈদ আসলে আমাদের বিশেষ একটা আকর্ষণ, এবং এই রমজানের ঈদে বিশেষ করে আমরা প্রবাসীরা এখানে একসাথে মিলিত হই এবং আমরা বিভিন্ন জি প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ, আমরা আসবো আপনার কাছে আবারও, আমরা আরও গল্প এবং আরও কথা শুনবো। আমরা একটু আজমির বেগম আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে ঈদে এবার আমাদের বাংলাদেশিরা যারা আছেন, আপনাদের পরিচিত বা আশপাশে যারা আছেন, তাদের মধ্যে বাড়িতে ফেরার ব্যস্ততা, বাচ্চারা অনেক খেলাধুলার মাধ্যমে। জি সালাউদ্দিন আহমেদ, আমি আসবো আপনার কাছে আবারও। আমরা একটু আজমেরি বেগম আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমাদের প্রবাসী বাংলাদেশিরা তারা দেশে আসার ক্ষেত্রে, যেহেতু একেবারে ঈদের আগের দিন বা একদিন আগে এই আমরা আপনাদেরকে পেয়েছি, বাংলাদেশিরা অনেকেই তো বাড়িতে এর মধ্যে চলে এসেছেন। একটু যদি বলতেন যে সেই ব্যস্ততা চোখে পড়েছে কিনা পরিচিত জনদের মধ্যে। আপনার কোশ্চেনটা ক্লিয়ার আসে? জি আমি একটু আবারও বলতে চাচ্ছি যে এই ঈদের আগে তো প্রবাসীরা অনেকেই বাংলাদেশে আসেন, দেশে আসেন পরিবারের সাথে ঈদ করার জন্য, যারা হয়তো পুরাতন অনেক বছর ধরে গিয়েছেন তারা এসেছেন নিশ্চয়ই। তাদের আসার ক্ষেত্রে এবার কেমন দেখছেন? বাংলাদেশে আসছে যে পরিচিত জন বা আপনাদের জানা মতে যারা দেখেছেন আশপাশে। হ্যাঁ, এখন বাংলাদেশিরা ঈদের সময় ছুটি পেয়েছে এবছর। আমাদের এখানে মোটামুটি ভালোই একটা ছুটি এর মতো। তো অনেক বাংলাদেশিরাই সুন্দরভাবে কেনাকাটা করে পরিবার পরিজনদেরকে নিয়ে চলে ঈদ করার জন্য চলে গেছে, এবং এত মানে এত এত বাংলাদেশিরা যাচ্ছেন যে আমাদের আবুধাবিতেও অনেক মনে করেন যে আমরা যারা ফ্রেন্ড সার্কেল আছি মিস করবো তাদেরকে ঈদের সময়। অনেক মানে অনেক পরিবার পরিজন যাচ্ছেন ছুটিতে ঈদ করার জন্য দেশের বাইরে। আর আমরা অবশ্য যাওয়ার সুযোগ হচ্ছে না। ইনশাল্লাহ আমরা বাংলাদেশের ঈদকে অনেক মিস করি, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকেও মিস করি। মানে এখানে আমরা সবাই একটা পরিবার হয়ে গেছি সবাই, যে এখন আমরা ঈদের সময় সবাই একটা। জি নিশ্চয়ই সবাই একটা, আর প্রবাসীরা যেহেতু থাকেন সেখানে তাদের মধ্যে একটা ব্যস্ততা বা একটু ঈদের প্রস্তুতির বিষয়ও থাকে। জি আমরা একটু প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আপনার পরিচিত বা এই যে আমাদের প্রবাসী বন্ধুরা যারা দেশে আসছেন ঈদের আগে, তো অনেকেই দেশে ফেরেন, যারা পুরাতন আছেন তারা অনেকেই দেশে চলে আসেন, আবার দেশ থেকে অনেকেই যান, হয়তো দুবাই তো সারা বিশ্ব থেকেই সেখানে পর্যটকরা আসেন ঘুরতে বেড়াতে, অনেকেই যান। একটু যদি বলতেন যে যাওয়া আসার এই সময়ের ব্যস্ততা কেমন আপনার পরিচিত জনদের মধ্যে? সত্যিকার অর্থে আসলে আমাদের প্রবাসী ভাইয়েরা যেনারা বছরে হয়তো একবার ছুটি পান বা অনেকে 2 বছর পর একবার ছুটি পান, ওনারা কিন্তু সাধারণত এই প্ল্যানটাই করেন যে ঈদের সময়গুলা, বিশেষ করে রমজানের ঈদ, ঈদুল ফিতরে এবং ঈদুল আজহায় তাদের ছুটিগুলো ফেলার জন্য। তো সেজন্য আসলে ঈদের সময় সত্যিকার অর্থে অনেক মানে হ্রাস হয়ে যায়, যার কারণে বিমানের ভাড়াও কিন্তু প্রচুর বেড়ে যায়। সেটা আসলে সাধারণ শ্রমিকদের জন্য অত্যন্ত পীড়াদায়ক হয়। যদিও আমরা কিছুদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা বলেছিলাম যে আমাদের এই সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশের যে বিমানের ভাড়া সেটাকে একটু কমিয়ে আনার জন্য, কেননা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে দূরত্ব যদিও প্রায় সমান, কিন্তু ভাড়ার ইয়েটা দেখা যায় যে তাদের প্রায় 40% ভাড়া কম আমাদের চেয়ে। তো সেটা আমাদের দেশে কেন সম্ভব নয়, সেটা আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সাহেবের কাছে তুলে ধরেছিলাম, এবং তিনি এটা সাথে সাথে একটা অ্যাকশন নিয়েছেন এবং কিছুটা বিমান ভাড়া কমেছে। তো সেজন্য আমি বলবো যে এখন অনেকেই যারা শ্রমিকরা দেশে যাচ্ছেন এবার, তারা কিছুটা সাশ্রয়ী মূল্যে বিমান ভাড়া দিয়ে দেশে যেতে পারছেন।
তো আমরা এই সরকারের কাছে আশা করব আগামী দিনে যে আমাদের পার্শ্ববর্তী দেশের যে এরকম ভাড়া এক্স্যাক্টলি সেই সমপরিমাণের ভাড়া আমাদের দেশেও করার ব্যবস্থা ওনারা করবে। কিন্তু আমরা তো জানছিলাম যে আর আরেকটা সরকার হলো যেটা এই দেশে ছুটিতে বা বেড়াতে যারা আসতেন, অত্যন্ত দুঃখজনক হলো ইদানিং আমাদের যেহেতু ভিসা সকল প্রকার ভিসাই মোটামুটি বন্ধ, বিশেষ করে ভিজিট ভিসা বন্ধ, আর লেবার ভিসাও বন্ধ। ভিজিট ভিসা বন্ধ কেন? ভিজিট ভিসা বন্ধ হওয়ার কারণে মানে আমাদের ভিজিট অনেকেই মানে কিন্তু বেড়াতে আসতেন, একটু মানে সেই টুরিস্ট, বেড়ানোটা বন্ধ হয়ে গেছে। মানে ভিজিট ভিসাটা বন্ধ কবে থেকে? ভিজিট ভিসাও বন্ধ প্রায় এখন এটা 6 মাসের উপরে হবে। মানে এটা কি একেবারে 5-6 মাস হলো সম্পূর্ণরূপেই বন্ধ, নাকি হয়তো যাচাই বাছাই করে দিচ্ছে, এরকম কোনটা? আসলে অনেকটা আপনি বলতে পারেন বন্ধ। এখন শুধু একেবারে সরকারি লেভেলের কিছু ভিসা হচ্ছে, আরেকটা হচ্ছে একেবারে বিজনেস ভিসা। মনে করেন যে একটা প্রতিষ্ঠান মনে করছে যে একটা বিজনেস ডিল না, হবে, কিন্তু তার মানে সেরকম ক্ষেত্রে ভিসা আগে হচ্ছে। আগে যেমন কিন্তু হতো, পারিবারিক ভিজিটের ভিসাটা আমাদের হচ্ছে না। মানে আগে যেটা হতো যে ভিজিট ভিসায় আমাদের কর্মীরা যেত বা নানা রকম ইয়ে হতো, সেইটা বন্ধ, কিন্তু অরিজিনাল যারা ট্যুরিস্ট তারা তো ভিসা পাচ্ছে। হ্যাঁ, না টুরিস্টরা এখন তেমন ভিসা পাচ্ছে না। আজমেরি বেগম, আপনি বলতে চাচ্ছেন বোধহয় কিছু। ট্যুরিস্টের ভিসাটা আপাতত বন্ধ আছে, শোনা গেছে যে ওপেন কিছুদিনের মধ্যে ওপেন করে দিবে। কতদিনের মধ্যে? সেটার সময়টা নির্ধারণ করা হবে, বলা হচ্ছে আর কি। আমরা আশাবাদী হয়তো ঈদের পরে সম্ভাবনা আছে। এটা কতদিন থেকে বন্ধ? সরকার এটা নিয়ে কাজ করছে, বিশেষ করে মাননীয় রাষ্ট্রদূত সাহেব হয়তো এই এখানকার মাননীয় রাষ্ট্রপতির সাথে সাক্ষাতে ওনার এটা আবার উত্থাপন করেছেন ভিসার ব্যাপারটা। সেটা মোটামুটি একটা পজিটিভ দিকে আছেন এবং সরকার এ নিয়ে কাজ করছে, এটা হলো আশাবাদ। আমরা আশা করছি আগামী ঈদের পরে হয়তো ভিসার খোলার সম্ভাবনা রয়েছে। কিছুদিন আগে ডক্টর এসেছিলেন উপদেষ্টা, উনি এই ব্যাপারে কথা বলেছেন। কোনো কিছু জানা যায়নি, তবে ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে ওপেন হবে না। কিন্তু একেবারে বন্ধ এটা কবে থেকে বললেন? বন্ধ হয়েছে 4-5 মাস হবে, 4 মাসের কথা হবে আর কি। মানে কোনো কারণ কি তারা বলেছিল, নাকি এমনিতেই বন্ধ হঠাৎ করে? এটা জানি না, এটা কারণটা আসলে বলতে পারবো না। এখানকার গভর্নমেন্ট তাদের সুবিধা অনুযায়ী কাজ করেন এবং দেশটাকে সুন্দর রাখার জন্য করেন, এবং আমাদের যতটুকু জানি কিছুদিনের মধ্যেই ওপেন করে দেবে। আচ্ছা, ঠিক আছে, নিশ্চয়ই এটি বন্ধ থাকবে না বেশি দিন হয়তো, কারণ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তো আরও আশা করেছেন যে আমাদের ওয়ার্ক ভিসা যেগুলো, মানে কর্মী ভিসাও চালু হবে খুব শিগগিরই, সেই প্রতিশ্রুতি সংযুক্ত আরব আমিরাত দিয়েছেন। সেক্ষেত্রে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি হয়তো ভিজিট ভিসাও চালু হবে এবং কর্মী ভিসাও চালু হতে পারে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বিশ্বের প্রায় সকল দেশের প্রধান বা সরকার প্রধানদের যেহেতু ভালো সম্পর্ক, সংযুক্ত আরব আমিরাত এরই মধ্যে সেটি প্রমাণও দিয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা খুবই আন্তরিকতার সাথে, সম্মানের সাথে বিবেচনা করেন। সেটি আমরা বিভিন্ন সময় দেখেছি এর আগে। আমরা আলোচনা করছিলাম সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের রোজার একেবারে শেষ দিকের প্রস্তুতি এবং ঈদের প্রস্তুতি কেমন, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা একটু আবারও যাচ্ছি যে আজমেরি বেগম, আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম যে আপনাদের এখানে তো শপিং কেনাকাটার কথা প্রথম দিকে আপনি একটু বলছিলেন যে শপিং মলগুলোতে তো বাংলাদেশিদের যেমনি ভিড় আছে, আনাগোনা আছে, একই সাথে তো সংযুক্ত আরব আমিরাতের যারা আছেন তারাও তো, অন্যান্য দেশের যারা নাগরিক আছেন তারাও তো সেখানে কেনাকাটায় ব্যস্ত আছেন। আপনারাও তো নিশ্চয়ই বের হচ্ছেন, শপিং সেন্টারগুলো দেখছেন, একটু যদি বাস্তব চিত্রটা বোঝাতেন আমাদেরকে। আরব আমিরাতের যে আমাদের শপিং মলগুলো আছে, আমরা সুন্দরভাবে স্বস্তিভাবে কেনাকাটা করতে পারছি, যেটা বাংলাদেশের হয় না। বাংলাদেশের অনেক হাই প্রাইসের হয় এবং বাংলাদেশের যে কেনাকাটা মানে বাজার মাছ অনেক মূল্য বেশি হয়ে যায়, সেই তুলনায় আরব আমিরাতে অনেক ভালো এবং সবাই আমরা সুন্দরভাবে শপিং গুলো করতে পারি। শপিং মলগুলোতে অনেক বিভিন্ন মলগুলোতে ছাড় দিয়ে থাকে এবং সুন্দরভাবে আমরা করতে পারি।
আচ্ছা, এবং কোন দেশের নাগরিকরা আসলে বেশি শপিং? আমাদের এখানে বেশিরভাগই হয় আপনার ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশিও আছেন। বাংলাদেশি যারা উদ্যোক্তা আছেন তারা নিয়ে আসছেন। এখন আমরাও বাংলাদেশি ড্রেসগুলো পাই, পাঞ্জাবি শাড়ি সবই পেয়ে থাকি এখন। বাংলাদেশি পণ্যগুলো একটু কম আসে, বাট এখন আমরা চেষ্টা করতেছি বাংলাদেশি পণ্যগুলো যেন ইউকে সব প্রান্তেই পাওয়া যায় সেভাবে চেষ্টা করতেছি আমরা, এবং অনেক অনেক জায়গায় পাওয়া যাচ্ছে। জি, আমরা একটু বিশেষ করে মুসাফা একটা জায়গা আছে, সেখানে শপিং সেখানে বাংলাদেশি পণ্য পাওয়া যায়। আচ্ছা, জি, আমরা একটু মোহাম্মদ সালাউদ্দিন প্রকৌশলী আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম যে একটু যদি বলতেন যে দুবাইতে তো শপিং সেন্টার, শপিং মল বিশ্বের অন্যান্য দেশের মানুষরা তো ঘুরতে বেড়াতে শপিং করার জন্যও যায়। আমাদের বাংলাদেশের হয়তো শপিং করার উদ্দেশ্যে ঢাকা থেকে খুব কম মানুষই সেখানে যান। একটু যদি এক বাস্তবতা বলতেন, দুবাইতে ব্যস্ততা কেমন, শপিং সেন্টারগুলোতে ঈদের কেমন আমেজ দেখছেন? আর ঈদ উপলক্ষে নিশ্চয়ই তো একটু বাড়তি প্রস্তুতি থাকে, আয়োজন থাকে। না আসলে ওই ওই যে শপিং করতে যে যাওয়ার ব্যাপারটা, সেটা ওই যে আমি আপনাকে যেটা বলছিলাম যে আমাদের তো এই যে যেমন এই এখন কিন্তু অলরেডি শপিং এর ইয়ে শুরু হয়ে গেছে। সবাই এই সময় শপিং করে, বাংলাদেশে যেমনি ভাবে শপিং করে আমরাও এখানে একেবারে ঈদের মানে পূর্ব মুহূর্তেই আমরা শপিং গুলা করি। ওই যেটা বাংলাদেশে মানে চাঁদ রাত বলা হতো, চাঁদ রাত, আগের দিনের যে শপিং এর যে অভ্যাস, সেটা কিন্তু প্রবাসীদের মধ্যে প্রচন্ড ভাবে আছে। আর সেই অভ্যাসটা আমরা এখানে অব্যাহত রেখেছি, এবং সেই সময় কিন্তু মার্কেট গুলো প্রায় অনেকটা রাত 2টা 3টা পর্যন্ত খোলা থাকে। জি, তো সেই ক্ষেত্রে মনে করেন আমাদের বিশেষ করে যেটা গার্মেন্টস আইটেম গুলা, সেটা মূলত বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান, এই 3 দেশের যে পণ্য, এই 3 দেশের পণ্য কিন্তু আমাদের বাংলাদেশিরা সাধারণত ব্যবহার করে থাকে গার্মেন্টস মূলত। এই বিশেষ করে ঈদের মার্কেটিং এ আর কি। আর অন্যান্য ইয়াতে তো অন্য কিছু। আর আরেকটা কথা আপনাকে এই অনুষ্ঠানের মাধ্যমে বলবো যে সংযুক্ত আরব আমিরাত বা মুসলিম দেশগুলোতে একটা বিশেষ ব্যাপার হলো যে আমরা সবসময় দেখতে পাই, এবার জানি না, এবার তো অতটা দেখিনি, মানে বাজার খুব আগুন হয়েছে রমজানের সময়, কিন্তু বাংলাদেশে কিন্তু রমজানের সময় বাজার একেবারে দ্বিগুণ 1.5 গুণ দাম হয়ে যায়। কিন্তু আমাদের এখানে হলো উল্টো, আমরা মোটামুটি 30% 40% কমেও আমরা রমজানের সময় বিভিন্ন পণ্য খরিদ করতে পারি। কেননা তারা, আমি জানি না, সাবসিডারি দিয়ে হলো তারা এই ইয়েটাকে মোটামুটি মেনটেন করে, যে খাদ্য দ্রব্যগুলা সেখানে কিন্তু একটা তারা বিশেষ ছাড় দিয়ে এই রমজানের সময় বিক্রি করে। তো সেই ক্ষেত্রে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বাংলাদেশি যারা ব্যবসায়ী ভাই আছেন তাদের প্রতি অনুরোধ করব যে এবার তো প্রায় শেষ পর্যায়ে রমজান, যে কয়েকদিন আছে আপনারা এই প্র্যাকটিসটা শুরু করেন। আগামী তো আপনারা এই মানে রমজান উপলক্ষে অ্যাটলিস্ট আল্লাহর দিকে তাকিয়ে হলো কিছু স্যাক্রিফাইস করে, মানে খাদ্য দ্রব্যের মূল্য ছাড় দিয়ে আপনারা সবাইকে বিক্রি করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। জি, নিশ্চয়ই আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ এটি। আমরা একটু আজমেরি বেগম আপনার কাছে একটু আসতে চাচ্ছি যে আবারও এই যেটি বলছিলেন যে রমজান উপলক্ষে তো দ্রব্যমূল্য ছাড় দেয়া হয় বা নানা রকম অফার বা সুযোগ সুবিধা থাকে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আমরা সেটি দেখি। একটু যদি আপনার যেখানে আছেন আবুধাবিতে একটু আশপাশের এলাকার যদি বলতেন। আবুধাবিতে সবচেয়ে বড় হচ্ছে আপনার আবুধাবিতে ছাড়টা এত বেশি দেয় যে আমরা জনসাধারণরা খুব সহজেই পণ্য ব্যবহার করতে পারি, কিনতে পারি, এবং আমরা পরিবার পরিজনদেরকে গিফটও করতে পারি। এত সুন্দরভাবে এখানকার শপিং মলগুলো ছাড় দেয় যে আমরা সবাই মিলে এটা মানে বাংলাদেশের তুলনায় অনেক অনেক ভালো। জি, না কিন্তু অফার বা ডিসকাউন্ট বা ছাড় দেয়া যেটি রোজা উপলক্ষে কি মানে অর্থাৎ ধর্মীয় ভাব গাম্ভীর্য বিবেচনায়
বিশেষ কোনো সুযোগ সুবিধা থাকে কিনা দ্রব্যমূল্যের উপরে? জি, যে কোনো জিনিসই এত ভালো থাকে এবং ওনারা যে ছাড় দেন, সেই ছাড়ের মধ্যে আমাদের পণ্যগুলো অনেক রুচিসম্মত হয় এবং আমরা জি, নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে আসলে মধ্যপ্রাচ্য বা সংযুক্ত আরব আমিরাত সহ এই দেশগুলোতে রোজা উপলক্ষে তারা রোজাদারদের জন্য সবসময় চেষ্টা করেন যে অন্ততপক্ষে রোজার এই সময়টাতে বিশেষ কিছু ছাড় বা অফার বা সুযোগ সুবিধা দেওয়ার জন্য। প্রকাশ্যে সারাদিন আহমেদ, আমরা একটু একেবারে অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আমাদের যে কর্মীরা এর আগে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে বা দুবাইতে ভিজিট ভিসা নিয়ে, যেসব কর্মীরা গিয়েছিল, তাদের মধ্যে এখনও তো নিশ্চয়ই অনেকেই বেকার বা কাজ না পাওয়া যে ঝুঁকি বা অনেক সমস্যার মধ্যে দিয়ে আছে, সেটি যদি একটু আপনি বলতেন সংক্ষেপে। আচ্ছা, যারা এখানে এসছে আসলে বর্তমানে কিন্তু কাজের কোনো অভাব আমাদের এই সংযুক্ত আরব আমিরাতে নেই, বরঞ্চ আমরা কিন্তু কর্মীর অভাবে মানে আমরা কাজ করতে পারছি না। এখন আমি নিজেও ব্যবসায়ী, সেই হিসেবে আমার অনেক প্রজেক্ট আমরা ধরতে পারছি না। আমার কাছে যেহেতু সেরকম দক্ষ কর্মী এখন আমি বাংলাদেশ থেকে নিতে পারছি না, কেননা আমাদের ভিসা বন্ধ। আর অন্যান্য দেশের শ্রমিকদের উপরে আমরা অতটা ডিপেন্ড করতে পারি না, কেননা তারা কাজের ক্ষেত্রে অতটা আসলে না, তাদের উপরে ডিপেন্ড করা যায় না। হয়তো আমি ট্রেন করলাম তাকে 6 মাস 1 বছর, তারপরে দেখা গেল সে আমার কোম্পানি থেকে চলে গেল। তো সেই ক্ষেত্রে আসলে আমরা সত্যিকার অর্থে আমরা খুবই এই ভিসা জটিলতার কারণে আমরা এখানে প্রচুর কাজ এখন, বিশেষ করে দুবাই বা নর্দার্ন আমিরাতে। তো এটা যদি আমরা শ্রমিক সত্যিকার অর্থে আনতে পারতাম, তাহলে কিন্তু আমাদের কাজের যে চাহিদাটা পূরণ করতে পারতাম। এবং যারা এখানে এসছে তারা কিন্তু প্রত্যেকে কর্মে আছে, কেউ এখন বেকার নাই দুবাইতে বা সংযুক্ত আরব আমিরাতে, আমি মনে করি। না, কিন্তু ধরেন যে আপনি যেটা বলছেন কর্মীর সংকট, সেটি কি অদক্ষ কর্মীর সংকট নাকি দক্ষতা বা অভিজ্ঞতা সম্পন্ন কর্মীর সংকট? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের আসলে এখন দুটোরই সংকট রয়েছে, কেননা আপনি জানেন, যেমন আপনি যদি কনস্ট্রাকশন ইয়াতে কাজ করেন, সেখানে দক্ষ এবং অদক্ষ 2 ধরনের শ্রমিকই কিন্তু প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে মনে করেন আমাদের এখন এই 2 ধরনের শ্রমিকই প্রয়োজন। পাশাপাশি আমি যেটা বলবো যে এই সরকারকে, যে বিগত দিনে আমাদের এখানে বিশেষ করে অদক্ষ শ্রমিককে বেশি টার্গেট করা হতো। তো সেটা না করে যদি বাংলাদেশ থেকে তাদেরকে কিছু টেকনিক্যাল কাজের উপর তাদের দক্ষতা বাড়িয়ে এখানে পাঠানো হয়, তাহলে কিন্তু দেখা গেল যে এই লোকটা হয়তো 1000 দিরহাম হয়তো বেতন পাবে, সে যদি দক্ষ শ্রমিক হয় তাহলে হয়তো সে 2 থেকে 2500 দিরহাম তার বেতন হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সরকার যদি একটু পদক্ষেপ নেন, বিগত সরকারগুলোও নিয়েছেন, শুধু ওই আনুষ্ঠানিকতা, আমি যেটা মনে করি আনুষ্ঠানিকতা নয়, সত্যিকার অর্থে তাদেরকে ট্রেন্ড আপ করার জন্য যেভাবে প্রশিক্ষিত করা দরকার প্র্যাকটিক্যালি, সেইভাবে প্রশিক্ষিত করে তাদেরকে পাঠানো যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, তাহলে কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের রেমিটেন্স এখন যা যাচ্ছে তার দ্বিগুণ তিনগুণ হয়তো রেমিটেন্স বৃদ্ধি পাবে না। কিন্তু এখন যারা বেকার নাই বললেন, যে তাহলে যে যারা হয়তো গিয়ে সেখানে পারমিট করতে পারেনি, ওয়ার্ক পারমিট নিতে পারেনি, যারা হয়তো ভিজিট ভিসায় সেখানে গিয়েছে বিভিন্ন সময়, তারা কি ওয়ার্ক পারমিট ছাড়াই কাজ করছে? আসলে যারা ভিজিট ভিসায় গেছিলেন তাদেরকে কিন্তু সরকার একটা সুযোগ দিয়েছিল, আপনি হয়তো অবগত আছেন, একটা ঘোষণা করে সেটা প্রায় দীর্ঘদিন এবং এটাকে এক্সটেন্ডেড করে অনেক দিন কিন্তু সময় দিয়েছে তাদেরকে রেগুলার হওয়ার জন্য। ওই যারা ভিজিটে এসছে তারা এবং যারা দীর্ঘদিন মনে করেন অবৈধভাবে এখানে অবস্থান করছে, এই ধরনের ব্যক্তিদেরকেই কিন্তু এই দেশের সরকার সুযোগ করে দিচ্ছিল। এবং যারা চলে যেতে চান, একবারে তারা থাকবেন না, তাদেরকেও ফাইনটা মওকুফ করে, তাদের জরিমানা মওকুফ করে, না সেক্ষেত্রে ধরেন না ওয়ার্ক পারমিট দেওয়ার সুযোগ, ওয়ার্ক পারমিট নেওয়ার সুযোগ তারা দিয়েছিল। বা আবার অনেক আমাদের কর্মী আছে যারা এই সুযোগে যারা রেগুলার হয়েছে, যারা তাদের ভিসা লাগিয়েছে এবং বিভিন্ন জায়গায় কাজ করছে। তো আমার জানার মতে এখন অবৈধ শ্রমিকের সংখ্যা খুবই কম,
যারা আসলে আমরা কমিউনিটিতে তাদেরকে বিভিন্নভাবে সচেতন করার চেষ্টা করেছি যে আপনারা অবৈধ না থেকে আপনারা যে কোনো একটা লাইসেন্সের আন্ডারে আপনারা ভিসা লাগান এবং তাহলে আপনারা রেগুলার হিসেবে থাকতে পারবেন। বেশিরভাগই এটা শুনেছে, হয়তো কেউ কেউ হয়তো এটা শুনেননি, যারা শুনেননি কিছু সংখ্যক লোক এখনো ইলিগেল আছে। জি নিশ্চয়ই, মানে তবে আমরা আশা করব যেটি যে অন্ততপক্ষে যাওয়ার আগেই যেন সেই চিন্তাটা করে যান যে বৈধ প্রক্রিয়ায় যাচ্ছেন কিনা, এখানে বিএমইটির ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নিয়ে আগে চাকরির নিশ্চয়তা নিয়ে এরপরে গেলে আসলে তখন আর এই অনিশ্চয়তা থাকে না। ওইখানে গিয়ে হয়তো একটি পারমিট করে নিতে পারে, কিন্তু কাজ তো না পেলে হয়তো নিজের মতো করে কাজ করে ঘুরে বেড়াইতে হয়। তখন হয়তো যে ওই কি বলে যে আমাদের যে দুবাইয়ের বিভিন্ন জায়গায় যেমন আছে, সোনাপুরে যেমন আছে একটি জায়গা বাংলা বাজার নামে, আমরা সেখানে দেখেছি অনেক বাংলাদেশিরা আছেন সেখানে হয়তো বেকার জীবনযাপন করছেন বা সেখানে সাধারণ কাজ করতে হয় বাধ্য হন, বা আবার এই যাদের পারমিট থাকে না তাদেরকে আবার কাজ করিয়ে অনেকেই টাকা দেয় না, সেই অভিযোগও কিন্তু আছে। মানে সুযোগের সদ্ব্যবহার করা বাদে অসৎ ব্যবহার অনেকেই করেন নিয়োগদাতারা, তাদেরকে আবার টাকাও দেয় না। মানে যেহেতু তুমি আনডকুমেন্টেড বা অবৈধ হিসেবে আছো, অবৈধ যদিও কর্মীরা অবৈধ হয় না, আনডকুমেন্টেড হিসেবে আছো, সেক্ষেত্রে তাকে আবার ফাঁকি দেওয়ার সুযোগও থাকে। এই কারণেই আমাদের কর্মী বন্ধুরা যারা বিদেশে যাবেন, আগে আপনি সেটি কাজের নিশ্চয়তা আছে কিনা সেই ভিসাটি যাচাই বাছাই করে বিএমইটি থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নিয়ে এরপরে হলো আপনি যাবেন। ভিজিট ভিসায় বা অন্য কোনো উপায়ে বিদেশে গিয়ে আপনি কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়বেন, তখন কিন্তু আর কোনো কুলকিনারা খুঁজে পাবেন না, নিজের সর্বস্ব হয়তো ক্ষতিগ্রস্ত হবে এবং আপনার পরিবারও সেখানে ক্ষতিগ্রস্ত হবে। তাই আগে সচেতন হতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন এবং আজমেরি বেগম, আপনাদের দুজনকেই আমাদের আজকের এই পর্বে জি যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে সকল দর্শকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল প্রবাসী এবং বাংলাদেশিদেরকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা। জি আপনাদের দুজনকে ঈদের শুভেচ্ছা। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম প্রবাসী মুখের আজকের এই পর্ব। সংযুক্ত আরব আমিরাত থেকে দুজন অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং আপনারা যারা এতক্ষণ দেখলেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি। ঈদ মুবারক।